হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য থার্ড ক্লাস। আমি জানি তোমরা এক মুহূর্ত অপেক্ষা করতে পারো নাই কখন জনি স্যার কবুল বলবে, ওনার বিয়ের অনুষ্ঠান দেখবে, সেজন্য তুমি দ্বিতীয় ক্লাসটা শেষ করার সাথে সাথে তৃতীয় ক্লাসে চলে আসছো। চলো, আমি আর আমার কষ্ট হইতেছে না কখন আমি বিয়ে করবো সে অপেক্ষায় আছি। তো আমরা চলে যাই আমাদের যে মাইটোসিস কোষবিভাজনে যে দুইটা ধাপ ছিল, একটা ছিল এমপেজ আর একটা হচ্ছে ইন্টারপেজ। ইন্টারপেজ মানে ছিল প্রস্তুতি দশা, সেই প্রস্তুতি সেরে ফেলছি, এখন আমরা এমপেজে চলে আসছি, মানে বিবাহ দশায় চলে আসছি, কবুল বলবো খালি। তো এমপেজ এটা মূলত মাইটোটিক পেজ, আর এটাই মূলত আমাদের বিভাজন পর্যায়, এখানে মূলত আমাদের কোষ বিভাজনটা হয়। আর এখানে মূলত আমাদের সাইটোপ্লাজমের মধ্যে দুইটা কোষ তৈরি হয়, তারপর সেল মেমব্রেন, উদ্ভিদ কোষ প্রাচীর, এগুলোর মাধ্যমে দুইটা কোষ তৈরি হয়। এগুলো আমাদের দাগানোর দরকার নাই, 5 থেকে 10% সময় ব্যয় হয়, এটাও আমরা অলরেডি জানি। আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে টোটাল কত ঘন্টা সময় ব্যয় হয় পার্সেন্টেজ ছাড়া যদি আমরা টাইমিংটা বলি, তাহলে স্তন্যপায়ী যে প্রাণীরা আছে ওদের মাইটোটিক পেজ মানে এমপেজের মধ্যে টোটাল 1 থেকে 1.5 ঘন্টা, এটা পাশে ক্লিস্টার দিয়ে রাখো, যে এই কবুল বলার জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় নাকি ব্যয় হয়। আমারে বললো তো আমি চোখ বন্ধ করে 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যে কবুল বললাম, ইয়েস করে দিতাম। তো 1 থেকে 1.5 ঘন্টা সময় হয়। আর ইন্টারফেস আমরা তো অলরেডি আগের ক্লাসে দেখলাম যে প্রথমে হয় ইন্টারফেস, তারপরে হয় এমপেজ মানে বিবাহ পর্যায়ে, তারপর আবার ইন্টারফেস, তারপর আবার এমপেজ, তারপর আবার ইন্টারফেস, এগুলো চলতে থাকে। এখন আসো আমাদের এই যে মাইটোসিস যে পেজটা আছে বা মাইটোসিস পেজটা, এটাকে মূলত আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের বিভাজন, আরেকটাকে আমাদের বলা হয় যে সাইটোপ্লাজমের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় আমাদের সাইটোকাইনেসিস। এই দুইটা তোমরা অলরেডি জানো। এবং ইন্টারফেজ এবং মাইটোটিক পেজ যেহেতু পড়তেছি, দুইটার মধ্যে পার্থক্য অলরেডি তোমরা জেনে গেছো, যেহেতু আমরা পড়াই ফেলছি। এটা পড়ার দায়িত্ব হচ্ছে তোমার, তুমি নিজ দায়িত্বে দেখে নিও। এখন আমরা চলে এসেছি আমরা এমপেজ বা মাইটোটিক পেজ বা মাইটোসিসের মধ্যে। এটাকে আমরা বললাম অলরেডি দুই ভাগে ভাগ করা হয়েছে। কেরিওকাইনেসিস হচ্ছে আমাদের নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন। তো যে কেরিওকাইনেসিস নিয়ে আমরা ফার্স্টে শুরু করব, ওইটারে মূলত 5টা ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো কেরিওকাইনেসিস কাকে বলে ব্র্যাকেট দিয়ে ফেলো, অলরেডি আমরা জানি কেরিওকাইনেসিস কাকে বলে। যে আমাদের মূলত এখানে একটা কথা বলছে যে কেরিওকাইনেসিস মূলত মাইটোসিস, মানে মাইটোসিস বলতে কেরিওকাইনেসিসটাকে বলা হয়। কারণ কি দেখো, কেরিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ধরো এটা হচ্ছে একটা কোষ, এই কোষের ভিতরে ধরো হচ্ছে আমাদের একটা কোষ, এই কোষের ভিতরে ধরো একটা নিউক্লিয়াস আছে। দেন যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস আছে, তারপরে কোষটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তারপরে দুই ভাগে ভাগ হয়ে কয়টা কোষ তৈরি করবে? দুইটা কোষ, প্রত্যেকটা কোষের ভিতরে একটা করে নিউক্লিয়াস। তাহলে এই যে এখান থেকেই দশায় গেছে, এটার নাম কেরিওকাইনেসিস, আর এই দশা থেকে দুইটা কোষ তৈরি হচ্ছে, এটার নাম সাইটোকাইনেসিস। তো এই নিউক্লিয়াসটার বিভাজনটা হচ্ছে আমাদের জটিল একটা পর্যায়, যেটা 5 ভাগে ভাগ করা হয়েছে। এই জন্য আমাদের কেরিওকাইনেসিসটাকে মূলত মাইটোসিস বলা হয়। আচ্ছা, দেন চলে আসো, এই যে এই কথাটাই বলছে যে মাইটোসিস বলতে মূলত কেরিওকাইনেসিসকে বোঝানো হয়। এখন এই যে কেরিওকাইনেসিস, এটাকে মূলত আমাকে টোটাল 5 ভাগে ভাগ করা হয়েছে, যদি হচ্ছে এটা আসলে 5 ভাগে বিভক্ত না, একটাই প্রসেস, বাট এটাকে বর্ণনা সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য 5 ভাগে ভাগ করছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রোফেজ, এরপর হচ্ছে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ফার্স্টে আমরা শুরু করবো প্রোফেজ দিয়ে। এই প্রোফেজের অন্য আরেকটা নাম, প্রোফেজের অন্য নাম হচ্ছে আর্দ্র পর্যায়। কি পর্যায়? আর্দ্র পর্যায়। কারণ এটা দিয়ে হচ্ছে আমাদের মাইটোটিকের যে কেরিওকাইনেসিস দশাটা শুরু হয়। দেন এরপরে যে জিনিসটা লাগবে, প্রথম পর্যায়, এটাকে বলা হয় প্রোফেজ। এটা সিম্পল কথা বোঝা যায়, প্রোফেজ 1 নম্বর পর্যায়। আর এটা হচ্ছে মাইটোসিসের সবচাইতে দীর্ঘস্থায়ী পর্যায়, এটা পাশে স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসবে মাইটোসিসের সবচাইতে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, সেটা হচ্ছে আমাদের প্রোফেজ দশাটা। দেন আসো, এইখানে নিউক্লিয়াসটা আকারে বড় হয়, শব্দটা দাগ দাও, কারণ নিউক্লিয়াসটা এখনো বিভাজন হচ্ছে না, বিভাজন শুরু হবে মাত্র। যখনই নিউক্লিয়াসটা মাঝখান থেকে বিভাজন হওয়া শুরু হয়ে যাবে, তখন নিউক্লিয়াসটার আকার বড় থাকবে না, দুই ভাগে বিভক্ত হয়ে গেলে ছোট হয়ে যাবে, তখন প্রথম দশা একটু আকার বড়ই থাকে। দেন এখানে ক্রোমোজোমের কিছু পরিবর্তন ঘটে, এই পরিবর্তনগুলো একটু দেখা লাগবে। যেখানে ক্রোমোজোমগুলো হচ্ছে, ক্রোমোজোমের ভিতরে জলবিয়োজন ঘটে, জলবিয়োজনকে বলা হয় ডিহাইড্রেশন। তোমরা সবাই জানো যে আমাদের কলেরা, ডায়রিয়া হইলে ডিহাইড্রেশন হয়, পানি বের হয়ে যায়। তো এখানেও ডিহাইড্রেশন বলতে হচ্ছে আমাদের ক্রোমোজোম থেকে পানি বের হয়ে যাওয়া বোঝায়। তো যখন এই পানি বের হয়ে যায় বা জলবিয়োজন ঘটে, তখন ক্রোমোজোমগুলো হচ্ছে সংকুচিত হয়ে যায়, ক্রোমোজোমগুলো খাটো হয়ে যায়, মোটা হয়ে যায়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং স্পষ্ট হয়। এই কথাগুলা পুরোটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে 5 স্টার দিয়ে রাখো। এটা মানে কি, এটাকে আসলে আমরা কিভাবে বোঝাবো? এটা বোঝানোর জন্য একটা টেকনিক আছে। টেকনিক মানে কোনো ছন্দটন্দ না, তুমি বাস্তব উদাহরণ থেকে বুঝতে পারবা। খেয়াল করো, আমরা অনেকে হচ্ছে ছাদে গিয়ে কাপড় শুকাইতে দিই না? তো ছাদে গিয়ে কি করি, আমরা আগে কাপড় ধুই, পানির মধ্যে ধুয়ে তারপর কি করি, কাপড়টাকে পানি দিয়ে কি করে ফেলি, যে চিপি, তাই না? চিপি কেন চিপি? যাতে পানিটা তাড়াতাড়ি শুকায়। তারপরে কোথায় দিই? তারের মধ্যে দিয়ে দিই, সূর্যের আলোতে পানি শুকায় যাবে। পানি যদি কাপড় থেকে বের হয়ে যায়, ওটাকে কি জলযোজন বলবো না?
জলবিয়োজন বলবা, অবশ্যই জলবিয়োজন। তুমি তো পানি বের করার ট্রাই করতেছো, সূর্যের আলো পানি বের করার ট্রাই করতেছে, জলবিয়োজন। এখন তুমি একটা জিনিস দেখবা, তুমি যদি কোনো একটা কাপড় শুকাইতে দাও, শুকাইতে দেওয়ার পর হচ্ছে তুমি সেটা পরিধান করো, তখন দেখবে এটা মনে হচ্ছে শরীরের মধ্যে টাইট টাইট হয়, মানে তোমার শরীরের মধ্যে লেপটে লেগে থাকে, খাটো হয়ে যায়। বিশেষ নাহলে তুমি একটা কাপড় ধুয়ে শুকাইতে দিয়ে তারপর পরা ট্রাই করো, দেখবে এটা একটু ছোট হয়ে যায়, শরীরের মধ্যে একটু টাইট ফিটিং হয়, মানে কেমন যেন একটু নিজের কাছে হেজিটেশন ফিল হয়, ওইরকম আর কি। একইভাবে আমাদের ক্রোমোজোম থেকে যখন পানি বের হয়ে যায়, জলবিয়োজন ঘটে, তখন হচ্ছে আমাদের ক্রোমোজোমটা খাটো হয়ে যায়। কি হয়ে যায়? খাটো। আর দেখবে একটা খাটো জিনিস সবসময় একটু মোটা হয়। তোমার কাপড়টা তখন তুমি একটা রাবারের কথা চিন্তা করো, একটা রাবারকে লম্বা করে টান দিলা, টান দিলে কি হবে? এটা চিকন হয়ে যাবে এবং লম্বা হবে, বাট যখন ছেড়ে দিবা তখন হয়ে যাবে খাটো বা মোটা দেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, যে মোটা জিনিস একটা রাবারকে আমি ধরো লম্বা করে টান দিলাম, টান দিলে কি তুমি এটা ভালো করে দেখবা? না, এটা চিকন হয়ে যাওয়ার কারণে তুমি স্পষ্ট দেখতে পারবে না। বাট যখনই ছেড়ে দিব তখন এটা হয়ে যাবে মোটা, মোটা হওয়ার কারণে এটা ভালো করে চোখে দেখা যায়। আর চোখে দেখা যাওয়ার এখানে একটা কারণ আছে, ক্রোমোজোমের তখন মূলত রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর একটা জিনিস, কাপড় যখন ধুইতে দাও তখন এটা পরিষ্কার হয়, তখন দেখবে এটাকে দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা, দেন আর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে ওই স্পষ্টভাবে দেখা যায়। এই কথাগুলো তুমি এভাবে মনে রাখবা। দেন আর কি হয়, এখানে যেটা হয়, আমাদের এই যে কোষটা ছিল, প্রোফেজ ধাপের মধ্যে দেখো কোষ, এই কোষের যে নিউক্লিয়াসটা আছে, আমরা জানি নিউক্লিয়াসের চারদিকে একটা কি থাকে? আবরণ থাকে, যেটাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলি। আর ভিতরের একটা গোলাকার অংশ থাকে, সেটা আমরা বলি নিউক্লিউলাস। এই নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিউলাসে বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি ঘটে না, ঘটা শুরু হয়েছে মাত্র, ঘটতে থাকে। এমসিকিউতে যদি আসে যে কোন ধাপের মধ্যে নিউক্লিউলাস এবং নিউক্লিয়ার আবরণ বিলুপ্তি ঘটতে থাকে, সেটা হচ্ছে প্রোফেজ ধাপ। আচ্ছা, দেন আসো, এখানে মূলত আমাদের এই যে বিলুপ্তি ঘটে কেন, বা জলবিয়োজনটা হচ্ছে কেন? তো জলবিয়োজনটা হওয়ার একটা কারণ, ওই যে মনে আছে স্লাইকিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে যৌগটা ছিল, এই সিডিকে যৌগটা মনে আছে ফসফোরাইলেশন করছিল, আমরা আগে পড়ছিলাম G1 দশার মধ্যে। এই ফসফোরাইলেশনের কারণে আমাদের ক্রোমোজোমের মধ্যে সংকোচন তৈরি হয়, আর এই সংকোচনের কারণে হচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্তি ঘটতে থাকে। তারপরে আমরা কি বুঝলাম? সিডিকে যৌগ ফসফোরাইলেশন করে, ওই ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমের সংকোচন ঘটে, জলবিয়োজন ঘটে যায়, আর ওই কারণে হচ্ছে আমার নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, বিলুপ্তি হয় না, বিলুপ্তি ঘটা শুরু হয়। আচ্ছা, দেখেন আসো, এখানে যেটা বলছে মাইটোসিস কোষ বিভাজনের এই প্রোফেজ পর্যায়ের মধ্যে আমার ক্রোমোজোমগুলা সেন্ট্রোমিয়ার ভিত্তিক দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, তখন এগুলোর ক্রোমোজোম বলা হয় না, এগুলোর বলা হয় ক্রোমাটিড। কিটিড, ক্রোমাটিড। খেয়াল করো, এটা হচ্ছে আমার ধরো একটা ক্রোমোজোম, আমাদের ক্রোমোজোম কিন্তু দেখতে এমন হয়, ক্রোমোজোম দেখতে কিন্তু এমন, বাট এই ক্রোমোজোমটাকে যখন আমি দুই ভাগে বিভক্ত করে দিব, তখন এই অংশটা যারা ক্রোমোজোম বলা হয় না, তখন এটাকে বলা হয় ক্রোমাটিড। কিটিড, ক্রোমাটিড। এটার জন্য হচ্ছে আমি তোমাকে হচ্ছে একটা পিকচারের মাধ্যমে তোমাকে যদি আমি একটু ট্রাই করা একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো আমার হাতে এখন দুইটা কাগজ, একটু খেয়াল করো, এই যে দুইটা কাগজ, এই দুইটা কাগজ, ওকে। তো এই দুইটা কাগজই হচ্ছে একসাথে আমরা কি বলি, এটা এই পুরোটা হচ্ছে আমার কাছে এখন ক্রোমোজোম, এই পুরোটার নাম কি? ক্রোমোজোম। এখন থেকে এই ক্রোমোজোমকে আমি এবার দুই ভাগে বিভক্ত করে ফেললাম, এখন কিন্তু একটা ক্রোমোজোম না, এটা হয়ে গেছে এখন ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড। এই দুইটা ক্রোমাটিড মূলত এখানে একটা রাবার দিয়ে আটকানো থাকে, যখনই তুমি এই দিক দিয়ে রাবার দিয়ে আটকানো দেখবা ক্রোমোজোমটা দেখতে এমন মনে হয়। তোমরা সবাই ক্রোমোজোম এইভাবে দেখে অভ্যস্ত, তাই না? যে উপর দিয়ে দুইটা বাহু, নিচে দিয়ে দুইটা বাহু, এরকম করে। তো এই পুরোটার নাম ক্রোমোজোম, বাট যখনই দুইটা এমনি আলাদা করবো, তখন এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড। আর দুইটা ক্রোমোজোম দিয়ে যে মাঝখানে একটা জিনিস আটকানো আছে, আমি আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরে রাখছি, এটার নাম ছিল সেন্ট্রোমিয়ার। তো আমাদের এই দশার মধ্যে এসে ক্রোমোজোমটা আর ক্রোমোজোম থাকে না, এটা দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড হয়ে যায়, বাট মাঝখানে কিন্তু কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। তো সেন্ট্রোমিয়ার ভিত্তিতে ক্রোমোজোমটা দুইটা ক্রোমাটিড হয়ে যাবে। আচ্ছা, দেন যদিও ক্রোমোজোম গুলো ক্রোমাটিড হয়ে যায়, তারপর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে মনে হবে ওরা আসলে একটা ক্রোমোজোমই আছে, ওরা বিভক্ত হয় না, এই কথাটাই বলছে। দেন এখানে আরেকটা ঘটনা ঘটে, স্পিন্ডল তন্তুর সৃষ্টির সূচনা ঘটে। স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় নাই, সৃষ্টির সূচনা ঘটছে। একইভাবে যে নিউক্লিয়ার আবরণ ছিল এবং নিউক্লিয়াস ছিল, ওরা বিলুপ্তি ঘটে নাই, বিলুপ্তি ঘটা শুরু হয়েছে, বিলুপ্তি ঘটতেছে, সূচনা ঘটছে, সৃষ্টি হয় নাই। সাবধান, এগুলো নিয়ে পরবর্তী ধাপের মধ্যে প্যাচ লাগবে। আচ্ছা, দেন আসো, এখানে যেটা হবে যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হলেও উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুলস থেকে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়। তাহলে দুই ক্ষেত্রে আমাদের স্পিন্ডল তন্তু দুই জায়গা থেকে তৈরি হয়। প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু তৈরি হয়, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবুল থেকে স্পিন্ডল তন্তু তৈরি হয়। তার মানে আমাদের যেটা হইতেছে যে এক জায়গায় সেন্ট্রিওল থেকে তৈরি হইতেছে স্পিন্ডল তন্তু, আরেক জায়গায় মাইক্রোটিউবুল থেকে তৈরি হইতেছে স্পিন্ডল তন্তু। কেন? কারণ প্রাণী কোষে তো আমরা জানি যে সেন্ট্রিওল থাকে, বাট উদ্ভিদ কোষে কিন্তু কোনো সেন্ট্রিওল থাকে না।
তাহলে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল না থাকার কারণে ওখানে স্পিন্ডল তন্তুটা কই থেকে তৈরি হয়? মাইক্রোটিউবুল থেকে। আর প্রাণী কোষে স্পিন্ডল তন্তু কই থেকে তৈরি হয়? আমাদের সেন্ট্রিওল থেকে। এই জিনিসটা আমাদের জানা লাগবে। দেন চলে আসো আমাদের দ্বিতীয় ধাপে। তাহলে প্রথম ধাপে কি কি পড়লাম আমি আরেকবার বলি। এখানে জল বিয়োজন ঘটে, পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যাওয়ার কারণে ক্রোমোজোমগুলো খাটো হয়ে যায়, মোটা হয়ে যায়, রং ধারণ ক্ষমতা বাড়ে, যার কারণে আমরা এটা চোখে দেখি। দেন এখানে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, ঘটে না, ঘটতে থাকে বা ঘটতে শুরু হয়েছে মাত্র। দেন এখানে যেটা হয় স্পিন্ডল তন্তু তৈরি হয় না, স্পিন্ডল তন্তু সূচনা ঘটে। আর একটা কথা বলছে স্পিন্ডল তন্তু প্রাণী কোষের ক্ষেত্রে তৈরি হয় আমাদের সেন্ট্রিওল থেকে, আর উদ্ভিদ কোষে তৈরি হয় মাইক্রোটিউবুল থেকে। দেন আসো দ্বিতীয় যে দশা, সেটার নাম হচ্ছে প্রোমেটাফেজ। কি মেটাফেজ? প্রোমেটাফেজ। প্রো মানে কি বুঝি আমরা? আদি। আর মেটাফেজ আমরা জানি আমাদের এখানে টোটাল 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। মেটাফেজ হচ্ছে মাঝখানের ধাপ। তোমার মেটাফেজের আগের ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রো মানে বোঝায় আদি বা আগে, তার মানে এটার আরেক নাম হচ্ছে প্রাক মধ্য পর্যায়, মধ্য পর্যায়ের আগের ধাপ। দেন আসো আমরা এর আগের ধাপটা শুনছিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় পর্যায় প্রোফেজ দশাটা, বাট আমাদের এই প্রোমেটাফেজ এটা হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়। এটা পাশে একটা স্টার দিয়ে রাখো। তাহলে স্বল্পস্থায়ী পর্যায় কোনটা? প্রোমেটাফেজ। আর এটা কার কার মধ্যবর্তী পর্যায়? 1 নাম্বার ধাপ আর 3 নাম্বার ধাপের মধ্যবর্তী। 1 নাম্বারটার নাম কি ছিল? প্রোফেজ। 3 নাম্বারটার নাম মেটাফেজ। তো প্রোফেজ আর মেটাফেজের মাঝখানের নাম আমাদের প্রোমেটাফেজ। আচ্ছা দেন চলে আসো পরবর্তীতে যেটা বলছে যে এই প্রোফেজের একেবারে শেষ দিকে, প্রোফেজের শেষ দিকে তার মানে প্রোমেটাফেজের শুরুর দিকে, প্রোমেটাফেজের শুরুর দিকে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। কিসের তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র। আর স্পিন্ডল যন্ত্রগুলো মূলত কি দিয়ে তৈরি হয় জানো? স্পিন্ডল তন্তু দিয়ে। তার মানে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু তৈরি হয় কোন দশায়? তৈরি হয় প্রোমেটাফেজ। বাট সৃষ্টির সূচনা ঘটছে কোন দশায়? যদি বলে সূচনা ঘটছে কোন দশায়, তখন হবে প্রোফেজ। এই জিনিসটা দিয়ে আমরা বেশি ভুল লাগাই এবং এটা আমাদের বইয়ে দেওয়া উচিত হয় না। আসলে আমাদের স্পিন্ডল তন্তু তৈরি হয় প্রোমেটাফেজ দশায়, প্রোফেজ দশায় না। বাট বইয়ের মধ্যে দিয়ে রাখছে, আমাদের তো আসলে কিছু করার নাই। আমি একবার একটা কথা সবসময় বলি, আমরা স্টুডেন্ট হচ্ছে মাইনকাপ সিপাই পরে পড়াশোনা করি, বইয়ে যা দেয় ভুল দিলেও তা পড়া লাগে, সঠিক দিলেও তা পড়া লাগে। তো যদি পরীক্ষা আসে স্পিন্ডল তন্তু তৈরির সূচনা ঘটে কোন দশায়, তাহলে প্রোফেজ। যদি বলে স্পিন্ডল তন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হয় কোন দশায়, তাহলে প্রোমেটাফেজ। এখন স্পিন্ডল যন্ত্র মানে কি বোঝায়, তন্তু মানে কি বোঝায়, খেয়াল করো। এই যে এখানে কিছু সুতা দেখা যাচ্ছে না, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে গেছে, এই সুতাগুলোকে বলে স্পিন্ডল তন্তু। এটা কোন দশা তৈরি হয়? প্রোমেটাফেজ। দেখা যাচ্ছে প্রোফেজের মধ্যে কোন স্পিন্ডল তন্তু আছে? নাই তো, একটা তন্তু তো নাই, এরকম কোন তন্তু আছে? নাই। এটা কেন দিবে ওখানে? কিন্তু এই স্পিন্ডল তন্তু কয়টা আছে? যে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8টা, সবগুলো স্পিন্ডল তন্তুকে একসাথে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তাহলে একটা সিঙ্গেল তন্তুকে বলা হচ্ছে স্পিন্ডল তন্তু, আর অনেকগুলো স্পিন্ডল তন্তুকে একসাথে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় কোন দশায়? সেটা হচ্ছে প্রোমেটাফেজ। কোন দশায়? প্রোমেটাফেজ। স্পিন্ডল যন্ত্রের তৈরি হয়। এখন ওই স্পিন্ডল যন্ত্রগুলা বা স্পিন্ডল তন্তুগুলো হচ্ছে নিউক্লিউলাস আর নিউক্লিয়াস যে আবরণ ছিল সেই জিনিসটাকে হচ্ছে আঘাত করে। আঘাতের ফলে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি হতে থাকে, এবং হতে থাকে না, বিলুপ্তি হয়ে যেতে পর্যন্ত যায়। পাকিস্তান দিয়ে রাখো। তাহলে বিলুপ্ত হয়ে যায় কোন দশায়? হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রোমেটাফেজ দশায়। বাট প্রোফেজের মতো লেখা ছিল, ওখানে বলা হয়েছিল যে বিলুপ্তি ঘটতে শুরু করে। তাহলে ঘটতে শুরু করছে কোন দশার মধ্যে? শুরু করছে প্রোফেজ দশা। বাট বিলুপ্ত হয়ে গেছে কোন দশায়? বিলুপ্ত হয়ে গেছে কিন্তু প্রোমেটাফেজ। আচ্ছা দেন আসো, শুধু কি নিউক্লিয়ার এনভেলপ নাকি নিউক্লিওলাস? হ্যাঁ নিউক্লিওলাস, দুইটারই বিলুপ্তি ঘটে যায়। দেন আর কি কি তৈরি হয় এখানে যেটা বলছে, এই যে স্পিন্ডল তন্তুগুলো, এই তন্তুগুলো মিলে কি তৈরি করে? স্পিন্ডল যন্ত্রের তৈরি করে। এটা তো আমরা অলরেডি বলে দিয়েছি একবার। দেন আমাদের এই স্পিন্ডল যন্ত্রগুলো যে তৈরি হয়েছে, স্পিন্ডল যন্ত্রের যে মাঝখানের অঞ্চলটা, এই মাঝামাঝি অঞ্চলটাকে বলা হয় ইকুয়েটর অঞ্চল বা বিষুবীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চলের পাশে একটা স্টার দিয়ে রাখো। তাহলে কোনটা বিষুবীয় অঞ্চল? খেয়াল করো, এটা তো আমাদের একটা মেরু, এটা আরেকটা মেরু। তন্তুগুলো এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে। এই যে দুইটার মাঝামাঝি যে অঞ্চলটা আছে না, এই মাঝামাঝি অঞ্চলটাকে বলা হয় আমাদের বিষুবীয় অঞ্চল। কি অঞ্চল? বিষুবীয় অঞ্চল। এই যে এখানে খেয়াল করো, এই যে এটা হচ্ছে তন্তুটা ছিল, এই তন্তুর মাঝখানের যে অঞ্চল, মাঝখানের অঞ্চলটাকে বলা বিষুবীয় অঞ্চল। তাহলে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি যে অঞ্চল, মাঝখানের অঞ্চলটাকে কি অঞ্চল বলা হয়? বিষুবীয় অঞ্চল। আর আমাদের এখানে একটা কথা বলছে যে তন্তুগুলো এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। এটা বোঝাই যায় তন্তুগুলো উপর থেকে শুরু হয়ে নিচে শেষ হয়েছে, এগুলো দাগানোর দরকার নেই। এখন বলছে এই স্পিন্ডল ফাইবারগুলা, এই স্পিন্ডল ফাইবারগুলো হচ্ছে আমাদের সেন্টোমিয়ারের সাথে যুক্ত হয়। ক্রোমোজোমগুলো স্পিন্ডল ফাইবারের সেন্টোমিয়ারের সাথে যুক্ত হয়। আর তখন হচ্ছে ওরা যুক্ত হওয়ার সময় একটা নৃত্য তৈরি হয় বা আন্দোলন তৈরি হয়, সেটাকে আমরা বলি ক্রোমোজোমীয় নৃত্য। কি নৃত্য? ক্রোমোজোমীয় নৃত্য। এখন এটা মানে কি বোঝায় খেয়াল করো, এই যে দেখো ক্রোমোজোম গুলো দেখছো, এই ক্রোমোজোমের সেন্টোমিয়ার, এই গোল যে পয়েন্টটা, গোল পয়েন্টের নাম কি? সেন্টোমিয়ার। এই সেন্টোমিয়ার দিয়ে কার সাথে যুক্ত হয়েছে? স্পিন্ডল তন্তুগুলোর সাথে যুক্ত হয়েছে না? এই কথাটাই বলছে যে ক্রোমোজোমের সেন্টোমিয়ার দিয়ে এরা হচ্ছে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। যখন যুক্ত হইতে যায় তখন স্পিন্ডল তন্তুগুলো একটু নড়াচড়া করে, এটা বলা হচ্ছে ক্রোমোজোমের নৃত্য।
তোমাকে যদি আমি যেটা করি যে দুইটা বিল্ডিং এর মাঝখানে রডের মধ্যে দুইটা রশি টানাই দিলাম, রশি বেঁধে দিলাম, তোমাকে বললাম এই রশি বেয়ে বেয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাও, তো যাওয়ার সময় তোমার কাছে কি মনে হয় রশিটা কি স্থির থাকবে নাকি অবশ্যই নড়াচড়া করবে? নড়াচড়া। তো আমাদের এখানে ক্রোমোজোম গুলো যখন সেন্ট্রোমিয়ার দিয়ে কার সাথে যুক্ত, স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত, তখন ওরা যেটা করে এইটার ক্রোমোজোম গুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়ে মাঝামাঝি অঞ্চলে যাইতে চায়, তারপরে দুই মেরুর দিকে যাবে, যাওয়ার সময় ক্রোমোজোম গুলো নাড়াচাড়া করে, এটা বলে ক্রোমোজোমীয় নৃত্য। এটা পরীক্ষা প্রচুর আসে যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন দশায়, সেটা হচ্ছে আমাদের প্রোমেটাফেজ দশা। আচ্ছা দেন আসো আমাদের এখানে যেটা বলছে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী যে তন্তুগুলা, সেই তন্তুগুলার আর স্পিন্ডল তন্তু বলা হয় না, এগুলার বলা হয় ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার। তো ট্র্যাকশন ফাইবার কাকে বলে, ব্র্যাকেট দাও আর স্টার দিয়ে রাখো। এখন ট্র্যাকশন ফাইবার জিনিসটা কি, আমি যদি তোমাকে এটা বোঝাই তাহলে খেয়াল করো। এই যে এটা এই ছবিটার ক্ষেত্রে আসো, আমি একটু এই জায়গাটা মুছে দেই, তাইলে আমাকে আবার দেখাইতে একটু সুবিধা হবে। আচ্ছা খেয়াল করো আমার এখানে কয়টা তন্তু আছে, আমি তোমাকে যদি দেখাই একটা তন্তু, দুইটা তন্তু, তিনটা তন্তু, মাঝখানে একটা, চারটা তন্তু, পাঁচটা তন্তু, ছয়টা তন্তু, 7টা তন্তু আছে। যদিও তন্তু 7টা না, আর অনেকগুলো থাকতে পারে। এখন কোন কোন তন্তুর সাথে আমার ক্রোমোজোম লাগানো আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। দেখো আমাদের এই 2 নাম্বার তন্তুর সাথে 1 নাম্বার তন্তুর সাথে একটা ক্রোমোজোম লাগানো আছে। তারপর হচ্ছে এটা কয় নাম্বার, 2 নাম্বারের সাথে একটা লাগানো আছে, আমাদের 1 এর সাথে লাগানো নাই, 2 এর সাথে একটা লাগানো আছে, দেন এটা কত 3 এর সাথে একটা লাগানো আছে, এই 5 এর সাথে একটা লাগানো আছে, 6 এর সাথে একটা লাগানো আছে। তাহলে টোটাল 7টা তন্তুর মধ্যে 4টা তন্তুর মধ্যে ক্রোমোজোম লাগানো আছে। যেই তন্তুগুলোর সাথে ক্রোমোজোম লাগানো আছে সেটাকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার। তুমি এভাবে চিন্তা করো, ছাদে যখন তোমরা কাপড় শুকাইতে যাও, ছাদে কাপড় শুকাইতে যাও না, যাওয়ার সময় কি করো, যাইয়া তোমার যেই কিসে শুকাও তার রশির ভিতরে, সব রশির মধ্যে কি তুমি আসলে কাপড় শুকাইতে দাও? ভুলও দাও না। তুমি করো কি, যে রশিটা সবচেয়ে ভালো, সবচেয়ে ফ্রেশ, ওই রশির মধ্যে যে রশিটার মধ্যে মরিচা ধরে গেছে বা যেই তারের মধ্যে মরিচা ধরছে, ওইটার মধ্যে তুমি জীবনও কাপড় শুকাইতে দাও না, কারণ মরিচা কাপড় লাগলে কাপড় নষ্ট হয়ে যায়। আবার যে রশিটা একদম নতুন, ওইটা দিকে কাপড়টা দাও, পুরাতন রশিতে দাও না, কারণ যেই রশিটা পুরাতন হয়েছে ওইটা রোদ্রে জলে পুরো একদম সুতো সুতো হয়ে গেছে, ওটার মধ্যে কাপড় দিলে কাপড়ের মধ্যে সুতা লেগে যায়। দরকার হইলে তুমি যদি ভালো রশি নাও পাও, যেখানে ভালো রশি মানুষ কাপড় দিচ্ছে, কি করো, ওটা ধাক্কাই এক সাইডে নিয়ে চলে যাও, নিয়ে তারপর নিজের কাপড়টা শুকাইতে দাও। তাহলে তুমি যেমন ভালো বোঝো ক্রোমোজোম তো সুতার সাথে যুক্ত হয়, যেই ক্রোমোজোম গুলো যেই সুতার সাথে যুক্ত হয় ওই সুতাগুলো বলা হয় ট্র্যাকশন ফাইবার, আর যেগুলো খালি থাকে এগুলো ট্র্যাকশন ফাইবার বলে না, শুধু স্পিন্ডল ফাইবার বলা হয়। আচ্ছা দেন চলে আসো নেক্সটে আসো, আর কি তৈরি হয় প্রাণী কোষের ক্ষেত্রে। এতক্ষণ যা বলছে এগুলো সব হচ্ছে উদ্ভিদ কোষের জন্য। প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও আরেকটা জিনিস সৃষ্টি হয়, সেটা আমরা বলি অ্যাস্টার তন্তু। খালি যে স্পিন্ডল তন্তু তৈরি হয় এমন না, অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়। আর অ্যাস্টার তন্তু জিনিসটা কি তোমার বই হয়তো বা ছবি দেয় নাই, আর অ্যাস্টার তন্তুটা তৈরি হয় আমাদের কেবলমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে, তাও কোন ধাপে, প্রোমেটাফেজ ধাপে সেন্ট্রিওল থেকে তৈরি হয়। হয় কি জানো, যে এখানে সেন্ট্রিওল আছে, এই যে সেন্ট্রিওল আছে ধরো, এই যে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল থেকে কিছু এরকম তন্তু সূর্যের রশ্মির মতো করে বিচ্ছুরিত হয়। এই জিনিসটারে আমরা বলি হচ্ছে কি অ্যাস্টার তন্তু। কি তন্তু? অ্যাস্টার। তাহলে অ্যাস্টার তন্তু কেবলমাত্র কোন ধাপে তৈরি হবে? প্রোমেটাফেজ, তাও কোথায়? খালি প্রাণী কোষ, উদ্ভিদ কোষে কিন্তু তৈরি হবে না। দেন পরবর্তীতে এখানে যে জিনিসটা বলছে যে স্পিন্ডল ফাইবারের সেন্ট্রোমিয়ারের কাইনোট্যাকরের সাথে মোটর প্রোটিনের সাথে যুক্ত হয়। তাহলে এটা তো কি ছিল? স্পিন্ডল ফাইবার বা তন্তু। এখানে কে যুক্ত হয়? সেন্ট্রোমিয়ারটা। এই সেন্ট্রোমিয়ারের মধ্যে কে লাগানো থাকে? ক্রোমোজোমটা লাগানো থাকে। এই সেন্ট্রোমিয়ারের এখানে একটা আমাদের উপাদান থাকে, সেটা আমরা বলি কাইনোট্যাকর। ওখানে হচ্ছে একটা প্রোটিন থাকে, প্রোটিনটা দেখতে মটরশুটির মতো, মটরের মতো। তো ওই প্রোটিনটার সাথে মূলত আমাদের সেন্ট্রোমিয়ারের সাথে তন্তুটা যুক্ত হয়, এই কথাটাই বলছে। দেন এখানে যেটা বলছে ওই প্রোটিনটা এটিপি রে ভাঙিয়া ফেললে, আর আমরা জানি এটিপি ভাঙলে কি তৈরি হবে? শক্তি তৈরি হবে। এডিপি প্লাস একটা ফসফেট যুক্ত হয়, এই ফসফেটটার নাম হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, যেটা আমরা পিআই বলি। আই শব্দটা আগে হইলে ইনঅর্গানিক ফসফেট আসতো। ওই ফসফেটটা মূলত আমাদের শক্তি। এই শক্তিটা যে তৈরি হয়, এই শক্তিটা দিয়ে মূলত আমাদের ক্রোমোজোমগুলা এই তন্তুগুলা ধরে ধরে আগায়। তুমি যদি একটা দুইটা বিল্ডিং এর মাঝখানে রশি দিয়ে তোমার ঝুলাই দিই, তুমি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাবা, তোমার কি শক্তি লাগবে না? তো ক্রোমোজোম যদি এখানে যুক্ত, এখানে যুক্ত উপর দিকে যাবে, নিচের দিকে যাবে, যাওয়ার জন্য এনার্জি লাগবে না? ওই এনার্জিটা মূলত এটিপি ভেঙে তারপরে তৈরি হয়, দেন ওই শক্তি দিয়ে সে হচ্ছে চলাচল করে। দেন আসো নেক্সটে আমরা এবার আমাদের তৃতীয় ধাপে চলে যাই। তৃতীয় ধাপের নাম হচ্ছে আমাদের কি? মেটাফেজ, তাই না? আমরা এখন 3 নম্বর ধাপে আসছি। মেটাফেজ খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এই মেটাফেজ ধাপটা আমাদের রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং রিটেনে এটা আসে, চিত্রও লাগবে, আমার রিটেনে পড়াটাও লাগবে। তাহলে আমরা এখন চলে আসছি মেটাফেজ ধাপে। মেটাফেজ মেটাফেজ মাঝখানে মাঝখানে একটা উচ্চারণ আসে, মেটাফেজ মাঝখানে, ম মানে মাঝখানে, ম মানে মেটাফেজ। তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী পর্যায়ে, মানে আমাদের মাইটোসিসে যে 5টা ধাপ ছিল এর মধ্যে মাঝামাঝি পর্যায়ে কোনটা? মেটাফেজ।
তো আসো এটার এই জন্য আরেক নাম হচ্ছে মধ্য পর্যায়। এখন আসো এই ধাপের মধ্যে যেটা হয়, এই ধাপের নামও মধ্য পর্যায়। এই ধাপের মধ্যে ক্রোমোজোম গুলো হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে, একদম পুরো মাঝামাঝি অবস্থানে এসে অবস্থান করে। আমি তোমার পিকচার দেখাই, তাহলে তুমি দেখো যে আমার এখানে প্রোমেটাফেজ মেটাফেজের ছবি দেওয়া আছে। দেখো এটাই তো আমাদের কি অঞ্চল, বিষুবীয় অঞ্চল না? বাট বিষুবীয় অঞ্চলের মধ্যে দেখো প্রোমেটাফেজের মধ্যে ক্রোমোজোম গুলো কি বিষুবীয় অঞ্চলে আছে? না, সে বিষুবীয় অঞ্চলের কাছাকাছি আছে, একটু দূরে আছে, সে মূলত বিষুবীয় অঞ্চলে যাচ্ছে। কোন বিষুবীয় অঞ্চলে যাচ্ছে কোন দশার মধ্যে? প্রোমেটাফেজ। বাট দেখো মেটাফেজের মধ্যে ক্রোমোজোম গুলো একবারে পুরো মাঝামাঝি আছে, একদম বিষুবীয় অঞ্চলে আছে। তার মানে একদম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোন ধাপে? মেটাফেজ। বাট ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে যায় কোন ধাপে? সেটা হচ্ছে প্রোমেটাফেজ। তখন বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে মেটাফেজ ধাপে। দেন আসো এই মেটাফেজ ধাপে, এখানে আমরা বিষুবীয় অঞ্চল কাকে বলে, বিষুবীয় অঞ্চল আরেক নাম নিরক্ষীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল কাকে বলে অলরেডি আমরা জানি। দেন আসো এই কোষীয় জনের মেটাফেজ দশার মধ্যে স্পিন্ডলের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের এইভাবে যে আসে, এই যে মাঝখানে যে আসে, এই আসার এই প্রক্রিয়াকে বলা মেটাকাইনেসিস। এই শব্দগুলো পরীক্ষা প্রচুর আসে যে মেটাকাইনেসিস ঘটে কোন ধাপে? মেটাফেজ ধাপে। নামের সাথে মিল আছে, মেটাকাইনেসিস মেটাফেজ। মেটাকাইনেসিস মানে কি? ক্রোমোজোমগুলো যে বিষুবীয় অঞ্চলে যাচ্ছে, মাঝামাঝি যাচ্ছে, মাঝামাঝি যাওয়ার যে প্রক্রিয়া, এটা নাম হচ্ছে মেটাকাইনেসিস। দেন আসো এই দশার মধ্যে হচ্ছে আমার ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো হয়, সবচেয়ে বেশি মোটা হয়, সবচেয়ে বেশি স্পষ্ট দেখা যায়। এটা পরীক্ষা প্রচুর আসে যে কোন ধাপের মধ্যে ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো, সবচেয়ে বেশি মোটা, সবচেয়ে বেশি স্পষ্ট হয়? কোন ধাপে? মেটাফেজ ধাপে। কারণ মেটাফেজ দেখো নাম শুনলেই বোঝা যায় মেটা থেকে মোটা, তারপরে মেটার মধ্যে সবচেয়ে বেশি মোটা হয়, মোটা হলে তো ভালো করে দেখা যাবে। দেন এই যে ক্রোমোজোম খাটো হয় আর মোটা হয়, এই খাটো আর মোটা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কনডেনসেশন। কনডেনসেশন পাশিষ্ঠা দিয়ে রাখো। কনডেনসেশন ঘটে কোন ধাপে? মেটাফেজ। তোমরা সবাই কনডেন্সড মিল্ক নাম শুনছো, ডেনিশ, তাই না? তোমার আমার ডেনিশ একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, তাই না? তো কনডেনসেশন মানে হচ্ছে ঘন হওয়া, মোটা হওয়া। তার মানে আমাদের এই যে ক্রোমোজোম খাটো আর মোটা হয় কোন ধাপে? মেটাফেজ ধাপে। আর এই খাটো আর মোটা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কনডেনসেশন, বা কনডেনসেশন হয় কোন ধাপে? মেটাফেজ। দেন আসো এই কনডেনসেশন হয় একটা প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটা হচ্ছে অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়া, যেটাকে বলা হয় সুপার কয়েলিং। তাই এটা পাশে একটা স্টার দিয়ে রাখো। সুপার কয়েলিং ধাপ ঘটে কোন ধাপে? মেটাফেজ। সুপার কয়েলিং মানে বোঝো, ধর একটা সুতা তুমি খেলে পেঁচাইতেছো পেঁচাইতেছো পেঁচাইতে পেঁচাইতে একটা মোটা সুতা তৈরি করলা। এই যে ক্রোমোজোম মোটা কখন হবে? যখন যত বেশি পেঁচাবে তত বেশি মোটা হবে। তার মানে সবচেয়ে বেশি পেঁচাইতেছে কোন ধাপের মধ্যে? আমরা জানি ক্রোমোজোম কি? ক্রোমোজোম ছিল না, ক্রোমাটিন তন্তু ছিল। ক্রোমাটিন তন্তু, যেমন আমি তোমাকে যে দেখাই, ধরো এটা হচ্ছে একটা কোষ। এই কোষের আমরা জানি যে এটা নাম হচ্ছে নিউক্লিওলাস, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিওলাসের মধ্যে এই যে এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, তাই না? ক্রোমাটিন তন্তুগুলো সুতা সুতা করে পেঁচানো থাকে। দেন এগুলো যখন তুমি একটা আঙ্গুলের মধ্যে তোমার চিকন সুতা নিয়ে তুমি খালি পেঁচাইলা, পেঁচাইতে পেঁচাইতে সুতাটাকে সুতা থাকবে, একটা সুতার বান্ডেল তৈরি করবে। ওই সুতার বান্ডেলটাকে তো আমরা ক্রোমোজোম বলি। তার মানে সবচেয়ে বেশি পেঁচাইতেছে কোন ধাপে? মেটাফেজ ধাপে। কোন প্রক্রিয়ায়? সুপার কয়েলিং প্রক্রিয়া, যেটাকে আমরা কনডেনসেশন বলি। আচ্ছা, দেন আসো এই সুপার কয়েলিং প্রক্রিয়া মূলত খাটো এবং মোটা হয়। দেন আসো এই পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রোমোজোমের সংখ্যা, আকার আকৃতি নির্ণয় করা যায়। এটার পাশে স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসবে, মাস্ট বি। কোন প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা, আকার আকৃতি নির্ণয় করা যায়? কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে মেটাফেজ। কারণ এখানেই সবথেকে মোটা হয়, মোটা হলে তুমি ভালো করে দেখবা, গুনতে পারবা। দেন আসো বলছে এই প্রক্রিয়ায় নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণ বিলুপ্ত থাকে। দেখো বিলুপ্তি কথাটা তিনটা ধাপের মধ্যে উচ্চারণ করছে। এটা একটা আমাদের ঝামেলা, যত ঝামেলা রাইটাগুলোর মধ্যে। প্রোফেজের মধ্যেই কথাটা বলছে, প্রোমেটাফেজের মধ্যেই কথাটা বলছে, মেটাফেজ এই কথাটা বলছে। প্রোফেজে বলছে বিলুপ্তি ঘটতে থাকে বা বিলুপ্তি ঘটা শুরু হয়েছে। প্রোমেটাফেজে বলছে বিলুপ্তি হয়ে গেছে। আর এই ধাপের মধ্যে বলছে এই ধাপের মধ্যে নিউক্লিয়ার এনভেলপ আর নিউক্লিয়াস নাই। ঠিক আছে, তো বিলুপ্ত হয়ে গেছে প্রোমেটাফেজ। এখানে কি এসে পাবা তুমি নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস। তুমি ছবির মধ্যে যদি আমরা তাকাই, এখানে কি কোনো এরকম কোনো আবরণ দেখতে পাইতেছো তুমি? বাট এটার মধ্যে কিন্তু ডট ডট করে দেওয়া আছে, দেখো ডট ডট দ্বারা কি বোঝাচ্ছে? লুপ্ত প্রায় নিউক্লিয়াস, লুপ্ত প্রায় নিউক্লিয়ার এনভেলপ। তার মানে এখানে তো বিলুপ্ত হয়ে গেছে, তাহলে এখানে তুমি পাবা কেমনি? এই কথাটাই বলছে যে এখানে সম্পূর্ণ বিলুপ্ত থাকে। তো যদি পরীক্ষা দেখো সম্পূর্ণ বিলুপ্ত শব্দটা আছে, সম্পূর্ণ বিলুপ্ত, তার মানে এটা বুঝবা প্রোমেটাফেজ। কারণ প্রোফেজের মধ্যে তো বিলুপ্ত হয় না, বিলুপ্ত হওয়া শুরু হয়েছে। প্রোমেটাফেজের মধ্যে কি সম্পূর্ণ বিলুপ্ত না, প্রোমেটাফেজে বিলুপ্ত হয়েছে, তার মানে কিছুক্ষণের জন্য তো এটা ছিল। বাট সম্পূর্ণ বিলুপ্ত থাকে কোন ধাপে? সেটা হচ্ছে মেটাফেজ ধাপে। দেন আসো এই পর্যায়ের শেষের দিকে আমার যেটা হয় যে ওই যে আমাদের সেন্টোমিয়ারটা ছিল না ক্রোমোজোমের মাঝখানে, আমরা কি জানি? যদি একটু তোমাকে ছবি দেখাই, এই যে আমরা বলছিলাম এই যে এইটা তো ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মাঝখানে যে সেন্টোমিয়ারটা, এই সেন্টোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়েছে। সেন্টোমিয়ারটা দুই ভাগে ভাগ হলে ক্রোমোজোম থাকবে না, ক্রোমোজোমটা দুই ভাগে ভাগে আলাদা হয়ে যাবে। ক্রোমোজোম মূলত দুই ভাগে ভাগে আলাদা হয়, বাট এটা পরবর্তী ধাপে হবে। এই ধাপে আগে কোন জিনিসটা ভাগ হয়? যে মাঝখানে যে জয়েন্টটা লাগানো ছিল সেন্টোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে যায়। তার মানে ক্রোমোজোমের যে সেন্টোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে কয়টা সেন্টোমিয়ার তৈরি করে? দুইটা সেন্টোমিয়ার। এটা আমরা বলি অপত্য সেন্টোমিয়ার। তার মানে অপত্য সেন্টোমিয়ার তৈরি হয় কোন ধাপে? সেটা হচ্ছে মেটাফেজ ধাপে। এটার পাশে একটা স্টার দিয়ে রাখো। আচ্ছা, দেন আসো
অ্যানাফেজ ধাপ। কি ধাপ? অ্যানাফেজ। অ্যানাফেজের আরেক নাম হচ্ছে গতি পর্যায়। কি পর্যায়? গতি। কারণ এই ধাপের মধ্যে ক্রোমোজোম গুলা দুই দিকে যাওয়া শুরু করে দেয়। কিছু ক্রোমোজোম যাওয়া শুরু করে উপরের দিকে, কিছু ক্রোমোজোম যাওয়া শুরু করে নিচের দিকে। তার মানে এখানে যেটা হয়েছে, ওই সেন্ট্রোমিয়ারটা যখনও পৃথক হয়েছে তখন অ্যানাফেজ পর্যায় শুরু। কারণ সেন্ট্রোমিয়ার পৃথক হয়েছে মানে তো মেটাফেজ শেষ। তাহলে শুরু কোনটা? অ্যানাফেজ। যদি পরীক্ষা আসে তাহলে সেন্ট্রোমিয়ার পৃথক হয় কোন ধাপে? মেটাফেজ। পৃথক হওয়া শুরু হইলে কোনটা শুরু হয়? অ্যানাফেজ। এখন আসো, এই অ্যানাফেজ ধাপের মধ্যে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে, সে এখন কোন অঞ্চলে আছে? মাঝামাঝি। মেটাফেজের মধ্যে তখন কই ছিল? মাঝামাঝি। এই ধাপের মধ্যে মাঝামাঝি অঞ্চল থেকে সে মেরুর দিকে চলা শুরু করে, দুই প্রান্তে যাওয়া শুরু করে। এই দুই প্রান্তে যাওয়ার সময় একটু কি হয়েছিল? সেন্টোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে গেছিল না? এই যে সেন্টোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়েছিল, সেন্টোমিয়ারটা দুই ভাগে ভাগ হওয়ার কারণে এই ক্রোমোজোম গুলো কয় ভাগে ভাগ হয়ে যায়? দুই ভাগে। যার কারণে দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হয়ে যায়। কয়টা অপত্য ক্রোমোজোম? দুইটা। মানে ক্রোমোজোম ভাগ হয়ে গেছে, দুইটা ক্রোমোজোম হয়ে গেছে। তার মানে এখানে যেটা হয়, আর প্রত্যেকটা ক্রোমাটিড, আমরা জানি ক্রোমোজোম ভাগ হয়ে গেলে কি হয়ে যায়? ক্রোমোজোমটা ক্রোমোজোম বলি না, ক্রোমাটিড বলি। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এটাও একটা ক্রোমোজোম হয়ে যাবে, এই ক্রোমাটিডটা একটা ক্রোমোজোম হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা ক্রোমাটিড একটা অপত্য ক্রোমোজোম। অপত্য ক্রোমোজোমের পাশে স্টার দিয়ে রাখো। তাহলে অপত্য সেন্টোমিয়ার তৈরি হয়েছিল কোন ধাপে? মেটাফেজ। আর অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে কোন ধাপে? সেটা হচ্ছে অ্যানাফেজ। এখন আসো, তখন হচ্ছে আমাদের কি হয়, এই অপত্য ক্রোমোজোমগুলো হচ্ছে নিকটস্থ মেরুর দিকে যায়, কিছু চলে যায় উপরের দিকে, কিছু চলে যায় নিচের দিকে। এই যে দেখো, এগুলো হচ্ছে আমার অপত্য ক্রোমোজোম। কিছু যাচ্ছে উপরের দিকে, আবার কিছু যাচ্ছে নিচের দিকে। এখন যাওয়ার সময় এই ক্রোমোজোম গুলোর বিভিন্ন আকার আকৃতি দেখতে মনে হয়। দেখো, যখন যায়, এখানে তার আগে একটা কথা বলছে, অপত্য ক্রোমোজোম গুলো যখন চলে মেরুর দিকে, চলনের সময় সেন্টোমিয়ারটা থাকে হচ্ছে আমাদের অগ্রগামী, আর বাহুদ্বয় থাকে অনুগামী। এই শব্দটা পাশে স্টার দাও। একটা থাকে অগ্রগামী আর একটা থাকে অনুগামী। এটা মানে কি বোঝায়? আমি যদি তোমাকে পিকচার দেখাই তাহলে তুমি দেখবা, দেখো এটা কোন দিকে যাচ্ছে? এই ক্রোমোজোম গুলো উপরের দিকে যাচ্ছে। তো উপরের দিকে যাওয়ার সময় সেন্টোমিয়ারটা কি উপরের দিকে আছে নিচের দিকে? সেন্টোমিয়ার আছে উপরের দিকে। আর বাহু, কালো কালো বাহুটা কোন দিকে আছে? নিচের দিকে। কারণ বাহুগুলো আছে পিছনের দিকে। এই জিনিসটাকে বলছে অনুগামী, অনু মানে পিছনে। আর সেন্টোমিয়ারটা কই আছে? উপরের দিকে। তার মানে এটা হচ্ছে আগের দিকে আছে, অগ্রগামী। একইভাবে যেটা নিচের দিকে যাচ্ছে, দেখো এখানে সেন্টোমিয়ার কোন দিকে আছে? নিচে যাচ্ছে, নিচের দিকে আছে। বাট বাহুগুলো আছে উপরের দিকে, তার মানে বাহুটা এগুলো পিছনের দিকে থাকে। বাট তুমি যে ছবিটা এমনি আঁকো, ছবিটা যদি এইভাবে আঁকো, এটার ক্ষেত্রে যদি এইভাবে আঁকো, তাহলে কিন্তু হবে না। তখন আমার বাহুদের সামনের দিকে হয়ে যায়। কারণ বাহুগুলো সামনে দেওয়া যাবে না, বাহু দিতে হবে পিছনের দিকে, আর সেন্টোমিয়ার দিতে হবে সামনের দিকে। এটাই বলছে সেন্টোমিয়ার হচ্ছে অগ্রগামী আর বাহুদ্বয় হচ্ছে অনুগামী। দেন আসো, আমাদের এই ক্রোমোজোম গুলোকে তখন বিভিন্ন অক্ষরের মতো দেখা যায়। একটা হচ্ছে বি অক্ষর, যেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক, এগুলো তোমরা অলরেডি পড়ছো। এল কে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক, জে কে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক, আই কে আমরা বলি টেলোসেন্ট্রিক। তাহলে বিভিন্ন অক্ষরের মতো দেখা যায় কোন ধাপে? সেটা হচ্ছে অ্যানাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপ। আর যখনই হচ্ছে ক্রোমোজোমের একটা উদ্দেশ্য কি? দুইটা মেরুতে যাওয়া। যখনই ক্রোমোজোম গুলো হচ্ছে মেরুর কাছাকাছি পৌঁছায়, তখন গতিপথের সমাপ্তি। তাইলে ক্রোমোজোম মেরুর কাছাকাছি পর্যায়ে পৌঁছাইলে কোন পর্যায়ে সমাপ্তি? গতি পর্যায়ে অথবা অ্যানাফেজ পর্যায়ে সমাপ্তি। এখন ক্রোমোজোম কিন্তু আর মাঝখানে নাই, ক্রোমোজোম কিন্তু দুই মেরুতে চলে গেছে। দুই মেরুতে যখন যে পৌঁছাবে তখন অ্যানাফেজ শেষ। তার মানে কোনটা শুরু হবে? টেলোফেজ। তো এই কথাটাই এখন টেলোফেজ যায় বলবে, যে টেলোফেজ যায় কি বলছে? টেলোফেজ আর এক নাম অন্ত পর্যায়। অন্ত মানে তো সমাপ্তি, তার মানে এখানে গিয়ে সমাপ্তি হবে। তো যখনই হচ্ছে ক্রোমোজোম গুলো হচ্ছে দুই মেরুতে গিয়ে স্থির অবস্থান নেয়, তখনই হচ্ছে আমাদের অ্যানাফেজ শেষ, টেলোফেজ শুরু। কারণ কি? স্থির অবস্থান, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছো, বেড়াইতে গেছো, যাই কি তুমি যাই আবার লাফালাফি শুরু করবা? অনেক লম্বা একটা জার্নি করছো, করে গেছো, গিয়ে কি করবা? একটু বিশ্রাম নিবা, একটু স্থির অবস্থান নিবা, একটু রেস্ট নিবা। যখন হচ্ছে ক্রোমোজোম গুলা বিপরীত মেরুতে অবস্থান নেয়, তখন আমাদের টেলোফেজ শুরু। আর মজার বিষয়, এর টেলোফেজের মধ্যে যে ঘটনাগুলো ঘটবে, সবগুলো ঘটনা হচ্ছে আমাদের প্রোফেজের সম্পূর্ণ বিপরীত। প্রোফেজে যে যে ঘটনাগুলো পড়ছিলাম এখানে, তার ঠিক উল্টা। প্রোফেজে কি পড়ছিলাম আমরা? জলবিয়োজন ঘটছিল, মানে পানি বের হয়ে গেছিল। বাট এই ধাপের মধ্যে এসে আবার পানি যুক্ত হবে, তখন আমরা বলি জলযোজন। দেন যখন পানি বের হয়ে গেছিল, তখন ক্রোমোজোম কি হয়েছিল মনে আছে? কাপড় মুছলে পানি বের হয়ে যায়, তখন আমাদের খাটো হয়েছিল, মোটা হয়েছিল। বাট এখানে খাটো হবে না, এখানে উল্টা প্রসারিত হয়ে যাবে। তার মানে পুরো উল্টা ঘটনা। প্রসারিত হলে কি আর খাটো হবে নাকি লম্বা হয়ে যাবে? একটা রাবার তুমি লম্বা টান দিলা, লম্বা হবে। লম্বা হলে কি আর মোটা হবে না, চিকন হয়ে যাবে? তখন হয়ে যায় সরু বা চিকন এবং লম্বা হয়ে যায়। আর চিকন জিনিসকে ভালো করে দেখা যায় না, তখন হয়ে যায় অস্পষ্ট। তার মানে সম্পূর্ণ প্রোফেজের উল্টো উল্টা ঘটনা। আচ্ছা, দেন এখন যেটা হবে, ক্রোমোজোম গুলো এখন দুই মেরুতে আছে না? দুই মেরুর মধ্যে সবগুলো ক্রোমোজোমের চারদিকে, প্রত্যেক মেরু ক্রোমোজোমের চারদিকে নতুন করে নিউক্লিয়ার এনভেলপ আসবে, যে নতুন করে নিউক্লিওলাস আসবে। পুনরাবির্ভাব, এটা পাশিসটা দিয়ে রাখো। তার মানে ক্রোমোজোমের চারপাশে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের পুনরাবির্ভাব ঘটবে কোন ধাপে? টেলোফেজ। অথচ আমরা যখন প্রোফেজ পড়ছিলাম, তখন নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ গুলো বিলুপ্তি ঘটা শুরু করছিল। তার মানে এক জায়গায় বিলুপ্তি ঘটা শুরু হয়েছিল, আরেক জায়গায় নতুন করে আসছে। নতুন করে আসলে কি হবে? দুইটা নতুন নিউক্লিয়াস তৈরি হবে। তার মানে এখানে যেটা হয়, অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এটা পাশে স্টার দিয়ে রাখো।
তার মানে এক একটা জায়গায় এক একটা জিনিস তৈরি হইতেছে, এক জায়গায় অপত্য সেন্ট্রোমিয়ার, এক জায়গায় অপত্য ক্রোমোজোম, এক জায়গায় অপত্য নিউক্লিয়াস। তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখার জন্য আমরা যদি একসাথে জিনিসগুলো একটু লিখি, আমরা একটা ছবিতে যাই যে ছবির মধ্যে সবগুলো লেখা যাবে। আচ্ছা, এই যে এখানকার ছবিটার মধ্যে আমি একটু লিখি, আমি একটু ছোট করি, ছোট করলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, সবগুলো ধাপে আমার এখানে একসাথে দেওয়া আছে, দেখো। তাহলে প্রোফেজ, এই প্রোফেজ ধাপের মধ্যে কি হয়? প্রোফেজ ধাপের মধ্যে অপত্য ক্রোমাটিড তৈরি হয়েছিল, অপত্য ক্রোমাটিড লেখা ছিল আমাদের। দেন অপত্য ক্রোমাটিড, দেন প্রোমেটাফেজে তৈরি হয়েছিল আমাদের স্পিন্ডল তন্তু, তাই না? তাহলে আমরা অপত্য স্পিন্ডল তন্তু লিখলাম, যদি অপত্য স্পিন্ডল তন্তু বলতে কিছু নাই, তারপরে আমরা একসাথে মিল রাখার জন্য লিখলাম অপত্য স্পিন্ডল তন্তু। দেন মেটাফেজের মধ্যে কি তৈরি হয়েছিল বলতো? অপত্য সেন্ট্রোমিয়ার, অপত্য সেন্ট্রোমিয়ার, অপত্য সেন্ট্রোমিয়ার। দেন অ্যানাফেজের মধ্যে তৈরি হয়েছিল অপত্য ক্রোমোজোম, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে অপত্য শব্দটা আছে, অপত্য ক্রোমোজোম। আর লাস্টে এখন আমরা যে টেলোফেজ পড়লাম, এটার মধ্যে কি তৈরি হয়েছে? টেলোফেজে তৈরি হয়েছে অপত্য নিউক্লিয়াস, তার মানে এটার মধ্যে তৈরি হয়েছে অপত্য নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস। আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে কোষটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে এখানে তৈরি হবে অপত্য কোষ, অপত্য কোষ, অপত্য কোষ। তার মানে এক একটা ধাপের মধ্যে এক একটা জিনিস তৈরি হইতেছে। তাহলে এই শব্দগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পেজ লাগবে। কোনটা অপত্য ক্রোমাটিড, কোনটার মধ্যে অপত্য স্পিন্ডল তন্তু, কোনটার মধ্যে হচ্ছে অপত্য সেন্ট্রোমিয়ার, কোনটার মধ্যে অপত্য ক্রোমোজোম, কোনটাকে অপত্য নিউক্লিয়াস, কোনটাকে অপত্য কোষ। আচ্ছা, দেন আমরা আবার আমাদের আগের জায়গায় চলে যাই। আমরা ছিলাম হচ্ছে আমাদের টেলোফেজ ধাপের একদম শেষের দিকে, ওখানে কি তৈরি হয়েছিল? অপত্য নিউক্লিয়াস। দেন অপত্য নিউক্লিয়াস যখন তৈরি শেষ হয়ে যাবে, তখন তো আমাদের টেলোফেজ ধাপ শেষ, তাই না? আর এই ধাপ শেষ হওয়ার কারণে এখানে স্পিন্ডল তন্তুগুলোর কি আর কোনো দরকার আছে না, স্পিন্ডল তন্তুগুলো বিলুপ্ত হয়ে যায়। তো এটা পরীক্ষা আসবে, স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয় কোন ধাপে? টেলোফেজ, কারণ তখন তো স্পিন্ডল তন্তুর কোনো দরকারই নাই। আর স্পিন্ডল তন্তু সূচনা করছিল কোন ধাপে? মনে আছে? প্রোফেজ। আমরা বললাম প্রোফেজ আর টেলোফেজ একদম একটার উল্টা। এবার আসো মাইটোসিসের ধাপগুলা। এই ধাপগুলো মনে রাখার জন্য এখানে একটা সহজ টেকনিক দিয়ে রাখছে। আসলে এই সহজ টেকনিকের কোনো দরকারই নেই। কেন দরকার নেই? কারণ এইটা প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো আমরা একদম ছোটকাল থেকে পড়ে আসতেছি, এগুলো আমাদের এমনি মুখস্থ আছে। তারপরে এখানে পরীক্ষায় দিয়ে রাখতে পারে যে ইন্টারলিউড মানে কি বোঝায়, কোনটাকে বোঝায়, প্রোফেজকে না মেটাফেজ না অ্যানাফেজ না ইন্টারফেজকে। তাহলে ইন্টারলিউড মানে বোঝাবে ইন্টারফেজ, এমসিকিউতে দিতে পারে। তার মানে ইন্টারফেজ এটা বোঝায় দুইটা ঘটনার মাঝখানে অবকাশ, মানে দুইটা মাইটোটিক ফেজের মাঝখানে যে বিশ্রাম বা বিরতিটা, এটা আমরা ইন্টারফেজ বলছিলাম। দেন প্রোফেজ মানে বোঝায় প্রিপেয়ার, এমসিকিউতে আসবে প্রিপেয়ার মানে কোন দশাটা বোঝায়? প্রোফেজ মানে যেটা হচ্ছে তৈরি হওয়া বোঝায়। দেন মেটাফেজ, মেটাফেজ মানে আমরা জানি মিডল, মিডল মানে বোঝায় মধ্যবর্তী বা মাঝখানে। অ্যানাফেজ, অ্যানাফেজ মানে হচ্ছে অ্যাপার্ট, এটা পরীক্ষা আসতে পারে যে অ্যাপার্ট, অ্যাপার্ট দশা কোনটা বোঝায়? অ্যানাফেজ, আলাদা হয়ে যাওয়া ক্রোমোজোম দুইটা, তার মানে ক্রোমোজোম দুইটা আলাদা হয়ে যাবে বা পৃথক হয়ে যাবে। দেন হচ্ছে টেলোফেজ, টেলোফেজ মানে বোঝায় টু, তার মানে দুইটা কোষ বা দুইটা নিউক্লিয়াস যে তৈরি হয় এই জন্য। এবার আসো আমরা দুইটা নিউক্লিয়াস তৈরি করছিলাম, তার মানে এখন আমাদের এটা আছে একটা কোষের ভিতরে দুইটা নিউক্লিয়াস, এই যে একটা কোষের ভিতরে দুইটা নিউক্লিয়াস, বাট একটা কোষের ভিতরে তো দুইটা নিউক্লিয়াস রাখা যাবে না। এখন এই কোষটা কয় ভাগে ভাগ করে দেবো? দুই ভাগে ভাগ করে দিব। সাইটোপ্লাজমটা দুই ভাগে ভাগ করবো, এটারে আমরা কি বলি? সাইটোকাইনেসিস, তাই না? তার মানে এখন আমার সাইটোকাইনেসিস ঘটা লাগবে। আর সাইটোকাইনেসিস কাকে বলে এটা আমরা জানি, সাইটোপ্লাজম বিভাজনকে, তাই না? এখন সাইটোকাইনেসিস ঘটে দুইটা জিনিস তৈরি করার জন্য। কি কি তৈরি করবো আমরা? কোষ প্রাচীর তৈরি করবো আর কোষ ঝিল্লি তৈরি করবো। আর কোষ প্রাচীরটাকে কোষ প্লেট বলা হয় মূলত। এখন আসো এই কোষ প্রাচীর কেমনে তৈরি হয় আর কোষ ঝিল্লি কেমনে তৈরি হয়, এটা আমরা দেখবো। তো এখানে কথা বলছে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা জানি কোষের একটা অঙ্গাণু। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে একটা পদার্থ আসে, এটা নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। আর আরেকটা জিনিস তৈরি হয় বেসিকল। তো বেসিকল জিনিসটা হচ্ছে এমন এরকম গোল গোল থাকে নরমালি। তোমরা বেসিকল শব্দটা হচ্ছে প্রথম অধ্যায়ে পাইছো বোটানি। বেসিকলের ভিতরে মূলত পানি জমা থাকে। তো ওই বেসিকল আর ফ্র্যাগমোপ্লাস্ট এই দুইটা মিলে তৈরি করে কোষ প্লেট। কি তৈরি হয়? কোষ প্লেট। দেন আসো কোষ ঝিল্লি। কোষ প্লেট মানে তো কোষ প্রাচীর। কোষ ঝিল্লি কিভাবে তৈরি হয়? দেখো লাইসোজোমের ন্যায় একটা পদার্থ আছে বা অঙ্গাণু আছে, এটা হচ্ছে ফ্র্যাগমোজোম। এইটার থেকে তৈরি হয় হচ্ছে আমাদের কি? আমাদের প্লাজমা লেমা বা কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি তৈরি হয় লাইসোজোম থেকে, আর কোষ প্রাচীর বা কোষ প্লেট তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এই দুইটা কথা মনে রাখলে হলো, দেন অন্য কিছু লাগবে না। দেন এবার চলে আসো প্রাণীর ক্ষেত্রে, ওইটা তো গেল উদ্ভিদের ক্ষেত্রে। প্রাণীর ক্ষেত্রে যেটা বলছে যে প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র, আমরা জানি স্পিন্ডল যন্ত্র কোন জায়গাটা? মাঝখানে জায়গা, সরি স্পিন্ডল যন্ত্র তো তন্তুগুলো বলা হয়। স্পিন্ডল যন্ত্রের যে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল কোনটা? মাঝখানের যে অঞ্চলটা, এই বিষুবীয় অঞ্চলের কাছে এসে গর্তের ন্যায় ভিতরে ঢুকে যায়। গর্তের ন্যায় ভিতরে ঢুকে যায় কোন কোষ? উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? সেটা হচ্ছে প্রাণী কোষ। দেন ঢুকে ভিতরে একটা খাস তৈরি হয়, খাসে দুইটা একসাথে মিলিত হয়ে দুইটা কোষ একসাথে, মানে খাসটা একসাথে মিলিত হয়ে দুইটা কোষ আলাদা হয়ে যায়। আর এই খাসটা তৈরির জন্য কে সহায়তা করে? দুইটা প্রোটিন, একটা নাম হচ্ছে একটিন প্রোটিন আর একটা নাম হচ্ছে মায়োসিন প্রোটিন। এই খাস সৃষ্টির সহায়তা করে। তাই প্রোটিন দুইটার নামের পাশে একটা স্টার দিয়ে রাখো, তাইলে হবে। তাহলে কোষ ঝিল্লির খাস বা কোষ প্রাচীরের, প্রাণীর ক্ষেত্রে তো কোষ প্রাচীর থাকে না, খালি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি খাস সৃষ্টিতে কে সহায়তা করে?
একটিন আর মায়োসিন। আর উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর তৈরি করতে সহায়তা করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর কোষ ঝিল্লি তৈরি করতে সহায়তা করে লাইসোজোম এর না ফ্র্যাগমোজোম। এটা মনে রাখলে হবে। দেন খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া আছে, এমসিকিউতে প্রচুর আসে, সেটা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মুক্ত নিউক্লিয়ার বিভাজন এটা মানে কি বোঝায়? খেয়াল করো, আমরা জানি সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, আর কেরিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এখন যদি কখনো এমন হয় যে একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, এটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস হয়েছে, হওয়ার পরে এই কোষটার বিভাজিত হইল না, তখন কি হবে? একটা কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস। পরে যদি আবার নিউক্লিয়াসের বিভাজন হয়, আবার কি হতে হবে? একটা কোষের মধ্যে চারটা নিউক্লিয়াস, বাট কোষটার বিভাজন হচ্ছে না, মানে সাইটোকাইনেসিসে ঘটতেছে না, সাইটোপ্লাজমের বিভাজন ঘটতেছে না, খালি বারবার নিউক্লিয়াসের বিভাজন ঘটতেছে। এই যে একটা কোষের নিউক্লিয়াসের বারবার বিভাজন ঘটে বাট সাইটোপ্লাজমের বিভাজন ঘটে না, এই ঘটনাটা ঘটলে তখন হয় একটা কোষের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এই জিনিসটাকে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। পাশে স্টার দিয়ে রাখো। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, তাহলে ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের উদাহরণ কি? এটা কোথায় ঘটে? এটা ডাবের পানিতে। পাশে স্টার দিয়ে রাখে। এমসিকিউতে প্রচুর আসে। নিচের কোনটি মুক্ত নিউক্লিয়ার বিভাজন? ডাবের পানি। কিসের পানি? ডাবের পানি। এখন আসো যে নর্মালি হচ্ছে কেরিওকাইনেসিস ঘটে না, বারবার ঘটে, সাইটোকাইনেসিস ঘটে না। এটা কোথায় ঘটে? কোনো কোনো শৈবালে ঘটে, ছত্রাকে ঘটে, মাঝে মধ্যে প্রাণী কোষেও ঘটে। শৈবাল ছত্রাক শব্দটা একটা দাগ দিয়ে রাখা। আচ্ছা, এখন আসো যদি কোনো উদ্ভিদে ঘটে এই ঘটনাটা, তখন ওই উদ্ভিদকে আমরা বলি সিনোসাইটিক। পাশিসটা দিয়ে রাখো। আর যদি কোনো প্রাণীতে ঘটে এরকম ঘটনা, তখন ওই প্রাণীটার আমরা বলি প্লাজমোডিয়াম। তাহলে আমাদের মুক্ত নিউক্লিয়ার বিভাজন উদ্ভিদে ঘটলে বলি সিনোসাইটিক, প্রাণীতে ঘটলে বলি আমরা প্লাজমোডিয়াম। এবার আসো কেরিওকাইনেসিসও পড়ছো, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিসও পড়ছো, সাইটোপ্লাজমের বিভাজন। দুইটা পার্থক্য পড়ার দায়িত্ব এখন তুমি এটা পড়ে নিবে। দেন আসো নেক্সটে আসো। এখন আসো আমাদের এই যে আমরা মাইটোসিস পড়ছি, মাইটোসিসের তাৎপর্য বা প্রয়োজনীয়তা এটা রিটেনে আসবে, যে মাইটোসিসের কি কাজ। পয়েন্টগুলো জাস্ট মনে রাখো, ভিতরে দাগানোর কিচ্ছু নাই, ভিতরে এমসিকিউর জন্য কিচ্ছু লাগবে না, জাস্ট পয়েন্টগুলো মনে রাখো। এবং পয়েন্টগুলো এমসিকিউতে আসবে যে নিচের কোনটা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, নিচের কোনটা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব নয়, পয়েন্টগুলো তোমার মনে রাখা লাগবে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের এখানে আমি যেটা বলি, এই যে 6 নম্বর পয়েন্টটা, ক্রোমোজোমের সংখ্যার সমতা রক্ষা করা। এটা একটা জায়গায় প্যাচ লাগে। কেন প্যাচ লাগে জানো? আমাদের মিউসিস কোষ বিভাজনের যে গুরুত্ব আছে, ওখানে লেখা আছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। ক্রোমোজোমের সংখ্যা কি রাখা? ধ্রুব রাখা। তোমরা নিউক্লিয়াস মিউসিস কোষ বিভাজনটা যদি তুমি ওখানে যাও, ওখানে দেখবো ওখানে তাৎপর্য লেখা আছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে মিউসিস কোষ বিভাজন, আর সমতা রক্ষা করা হচ্ছে আমাদের মাইটোসিস। এই দুইটা নিয়ে আমাদের খুব পেচ লেগে যায়। কোনটা মানে কি বোঝায়? দেখো, সমতা রক্ষা করা দ্বারা বোঝায় আমার দেহের ভিতরে অনেকগুলো কোষ আছে না, প্রত্যেকটা কোষের মধ্যে ক্রোমোজোম কয়টা আছে? 46টা। এই যে আমার একটা দেহের প্রত্যেকটা কোষের ক্রোমোজোম 46 রাখা, এটারে বলা হচ্ছে সমতা রক্ষাকার। আর ধ্রুব রাখা দ্বারা বোঝায় আমার সন্তান জন্মগ্রহণ করবে না, তা আমার দেহের মধ্যে কোষ আছে কয়টা? 46টা। তাহলে আমার সন্তানের দেহের মধ্যে ক্রোমোজোম কয়টা রাখতে হবে? 46টা। এই যে এক প্রজাতি থেকে বা এক বংশধর থেকে আরেক বংশধরের ক্রোমোজোম সংখ্যা যে সমান রাখা, এটার বলা হচ্ছে ধ্রুব রাখা। তো ধ্রুব রাখিকে সেটা হচ্ছে মিউসিস, আর সমতা রক্ষা করে কে? সমতা রক্ষা করে হচ্ছে মাইটোসিস। প্যাচ লাগানো যাবে না। এবং এটা মনে রাখার জন্য টেকনিক আছে। দেখো, সমতার মধ্যে স আছে, দন্তস্ব, আর দন্তস্ব দিয়ে আমরা জানি যে সমীকরণিক বিভাজন, আর সমীকরণিক বিভাজন বলা হয় মাইটোসিসকে, তার মানে সমতা রক্ষা করে মাইটোসিস। আচ্ছা, দেন অন্যান্য পয়েন্টগুলো জাস্ট হচ্ছে পয়েন্টগুলো মনে রাখো, রিটেনে আসলে কিন্তু লেখা লাগবে, এটা রিটেনে প্রচুর আসে। দেন আসে অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস যদি নিয়ন্ত্রণ হারায় ফেলে, তাহলে কি হবে? তাহলে কি সমস্যা হতে পারে? আচ্ছা, এটা দিয়ে আর কোষের মৃত্যু 2 প্রকার, আর হচ্ছে আমাদের মাইটোটিক ইন্ডেক্স, এটা দিয়ে আমরা ক্লাস শেষ করতেছি, 10 মিনিটের মতো লাগবে। তো অনিয়ন্ত্রিত মাইটোসিস যখন হচ্ছে আমাদের কোষ, ওই যে আমাদের ফ্যাক্টর ছিল মনে আছে, কিছু অভ্যন্তরীণ ফ্যাক্টর, কিছু বাহ্যিক ফ্যাক্টর, ওরা যখন নষ্ট হয়ে যায়, নিয়ন্ত্রণ হারায় ফেলে, তখন আমাদের কোষ বিভাজন তার কোষ চক্রের নিয়ন্ত্রণ হারায় ফেলে। আচ্ছা, তো আসো, যখন নিয়ন্ত্রণ হারায় ফেলে তখন দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ক্যান্সার আর একটা হচ্ছে টিউমার। তো ক্যান্সার টিউমার দুই জিনিস না। ক্যান্সার টিউমার হচ্ছে তারা একে অপরের ভাই মতো, মানে মুদ্রার পিঠার উপটির মতো। খেয়াল করো, ধরো আমার এইখানকার এই মাথার একটা কোষ হচ্ছে, এই জায়গার কোষগুলা কোষ চক্রের নিয়ন্ত্রণ হারাই গেছে, তখন হবে কি? অতিরিক্ত কোষ বিভাজন করতে 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 এই জায়গাটা ফুলে যাবে। নর্মালি আমাদের ধরো আমি এই হাড্ডিটা দিয়ে যদি আমি মাথায় একটা ভারী মারি, তাহলে কি আবার মাথা ফুলে যাবে। এই ফুলা আর আমাদের কোষ চক্রের নিয়ন্ত্রণ হারায় ফুলার মধ্যে তফাৎ আছে। তো তুমি দেখবা যে তোমার এখানে ফুলে যায়, দেখবা 2 ঘন্টার মধ্যে ফুলা কমে যায়। বাট যখন টিউমার হয়, তখন এইখানকার কোষগুলো ফুলতে থাকে, বড় হইতে থাকে, কোষ বিভাজন করতে করতে মানে প্রতিদিনে বাড়তে থাকে, কমার কোনো লক্ষণ নাই, মানে এটা আমরা বলি টিউমার। আর যে জিনিস যত বেশি করে সংখ্যা বৃদ্ধি করে, ওই জিনিস মারাও যায় খুব দ্রুত। তবে পিঁপড়া বেশি সংখ্যা বৃদ্ধি করে বেশি মারাও যায়। যার বংশবৃদ্ধি যত কম,
সে মারাও যায় তত কম, আর যার বংশবৃদ্ধি যত বেশি সে মারা যায় তত বেশি। তো এইখানকার কোষগুলো বেশি বেশি বিভাজন করে, মারাও যায় খুব দ্রুত, আর মারা যাওয়ার কারণে ওই কোষগুলো পচে যায় তাড়াতাড়ি, পচে গেলে ওই জায়গাটা আমরা বলি ক্যান্সার। তার মানে আগে হয় টিউমার পরে হয় ক্যান্সার, দুইটা একই জিনিস। আচ্ছা, একটা আর সাথে আর একটা কানেকশন আছে। দেন আসো, এই ক্যান্সার শব্দের অর্থ কি? এই ক্যান্সার শব্দের অর্থ বলা আছে আমাদের, এই ক্যান্সার শব্দের অর্থ বলা হচ্ছে কাঁকড়া। তাহলে কাঁকড়া পাশে ক্লিস্টার দিয়ে রাখা, যেটাকে বলা হচ্ছে ক্র্যাব, ক্র্যাব বা কাঁকড়া। তাহলে ক্যান্সার শব্দ ইংরেজি শব্দ হচ্ছে ক্র্যাব, বাংলায় বলা হয় কাঁকড়া। এখন কেন কাঁকড়া নাম করা হয়েছে? আসলে ক্যান্সার কোষ যখন হচ্ছে ছড়ায় যায় আশেপাশে, ছড়ায় গেলে কাঁকড়া সারাশি পায়ের মতো দেখায়, সারাশি পা। এখন সারাশি পা মানে কি? তোমরা যারা কাঁকড়া দেখছো, কাঁকড়ার মধ্যে দেখবা একদম চিকন চিকন কতগুলো পা থাকে, আর একটা মোটা পা থাকে। এই মোটা পাটা এরকম যে চিমটা মারে দেখবা, মানে এটা যদি একবার কামড় দিতে পারে দেখবা চিমটা মানে ধরে রাখে এরকম। তো চিমটা গুলার বলা হয় সারাশি। সারাশি তোমরা হয়তো জানো, চিমটা যে তোমরা এই যে চোখের কি এগুলো কি বলো, আইব্রো নাকি এগুলো টান দিয়ে তোলো যে, এগুলোর মতো চিমটা। তো সারাশির মতো ছড়ায় যায় তো দেহের মধ্যে, এই জন্য এটা বলা হয় কাঁকড়া। দেন আসো, কখনো আমাদের কোষচক্র নিয়ন্ত্রণ হারা যায় যখন সিডিকে যৌগটা, যেন আমরা জানি এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক ছিল, অভ্যন্তরীণ যে যৌগটা এটা যদি নষ্ট হয়ে যায় তখন হচ্ছে আমাদের কোষচক্র নিয়ন্ত্রণ হারায় ফেলে। আর আমাদের দেহের মধ্যে এই সিডিকে যৌগ যতগুলো আছে কোষের, আমাদের কোষচক্র নিয়ন্ত্রণ করার জন্য একটা প্রোটিন আছে, ওইটার নাম হচ্ছে ফসফরাস 53 প্রোটিন। ওই প্রোটিনটা হচ্ছে আমাদের কোষ বিভাজন হইতে বিরত রাখার ভূমিকা রাখে, মানে কোষ বিভাজন করতে দেয় না, এটা বাধা দেয়। আর এটাই যখন ডিফেক্টিভ হয়ে যায় তখন হচ্ছে আমাদের কোষচক্র নিয়ন্ত্রণ হারায় যায়। তাহলে আমাদের কোষচক্র নিয়ন্ত্রণ করে কে? P53 একটা প্রোটিন, এটা নিয়ন্ত্রণ হারায় গেলে কোষচক্র নিয়ন্ত্রণ হারায় ফেলবে। আচ্ছা, তখনই আমাদের ক্যান্সার সৃষ্টি হয়। দেন আমাদের আর কিছুই লাগবে না, পরবর্তীতে আসো, আমাদের কোষচক্র নিয়ন্ত্রণকারী দুইটা প্রোটিন বলছে, একটা হচ্ছে প্রোটিন কাইনেজ আর একটা হচ্ছে স্লাইকিন। আর আমরা জানি স্লাইকিনটাই মূলত সিডিকে, বা যেটাকে আমরা বলি স্লাইকিন ডিপেন্ডেন্ট কাইনেজ, দুইটা একই যৌগ মূলত। এখন আসো, এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ এগুলা, ক নাম্বারের জন্য এবং এমসিকিউর জন্য। প্রচুর আসে স্যার পরীক্ষায় এমসিকিউর জন্য এবং ক এর জন্য। তো ফার্স্টে যেটা বলছে, টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস। অঙ্কোজেনেসিস, বায়োলজিতে জেনেসিস মানে বোঝায় তৈরি হওয়া, আর অঙ্ক মানে বোঝা হচ্ছে ক্যান্সার। তোমরা যারা হচ্ছে ডক্টরের কাছে যাওয়া আসা করছো নিয়মিত, মোটামুটি জানো যে অঙ্কোলজিস্ট নামে একটা শব্দ আছে, অঙ্কোলজিস্ট। অঙ্কোলজিস্ট, অঙ্কোলজিস্ট মানে বোঝা হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ। যারা ক্যান্সার বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে বলা অঙ্কোলজিস্ট। তো আমরা তো বললাম ক্যান্সার টিউমার দুই জিনিস না, আগে টিউমার হয় পরে ক্যান্সার হয়। তার মানে ক্যান্সার সৃষ্টি অথবা টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস, কারণ অঙ্ক মানে বোঝায় ক্যান্সার। দেন আসো, এই কোষচক্র যে জিন হচ্ছে বিনষ্ট করে দেয়, আমরা জানি আমাদের জিনে হচ্ছে সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো একটা জিন তো দায়ী আছে ক্যান্সার সৃষ্টি করার জন্য, যে জিনটা দেয় তাকে বলা অঙ্কোজিন। নামের শেষে দেখো জিন আছে, তার মানে অঙ্কোজিন এটা একটা জিন যেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী। দেন কিছু রাসায়নিক পদার্থ আছে যারা ক্যান্সার সৃষ্টি করতে পারে, ওই রাসায়নিক পদার্থরে বলে মিউটাজেন। মিউটাজিন না কিন্তু, মিউটাজেন। মিউটা মানে হচ্ছে মিউটেশন। আর আমরা জানি মিউটেশন মানে কি, খেয়াল কর, ধরো ডিএনএ মধ্যে ক্ষারক আছে, এডিনিন, গুয়ানিন, ধরো সাইটোসিন, থায়ামিন। ভুলে ধরো থায়ামিনের জায়গায় অন্য একটা, ধরো এখানে থায়ামিন থাকার কথা, থায়ামিনের জায়গায় সাইটোসিন এসে পড়বে। এই যে ডিএনএ পরিবর্তন হয়, এটা আমরা বলি মিউটেশন। আর যখনই মিউটেশন হয় তখনই আসলে ক্যান্সার হয়। তো কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে, যৌগ আছে, যে যৌগগুলো আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে, তাদেরকে বলা হয় মিউটাজেন। ভুলো মিউটাজিন বলা যাবে না, মিউটাজিন না, মিউটাজেন। দেখো বানানটা দেখো, জিইএন, জেন। জিনের বানান দেখো, জিইএন, জিন। এটা জিন, আর এটা হচ্ছে বাহ্যিক একটা পদার্থ, এটা মিউটাজেন। দেন আসো, মিউটাজেনিক পদার্থ যেই কথা, কার্সিনোজেনিক পদার্থ একই কথা। আর কার্সিনোজেনিক মানে বোঝা হচ্ছে আমাদের ক্যান্সার। কার্সিনোজেন শব্দের অর্থ হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী। তার মানে ক্যান্সার সৃষ্টিকারক যে পদার্থ তাদেরকে বলা হয় মিউটাজেনিক, তাদেরকে বলা হয় কার্সিনোজেনিক, একই কথা। এখন ধরো তোমার দেহের হাতের মধ্যে টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে, এটা হাতে না থেকে যদি পায়ে ছড়াই গেল, মাথায় চলে গেল, বুকে চলে গেল, ক্যান্সার যে ছড়ায় যায় বা টিউমার যে ছড়ায় যায়, এই ছড়ানোর প্রক্রিয়াকে বলে মেটাস্টেসিস। পাশিসটা দিয়ে রাখো। তাহলে দেহের বিভিন্ন অংশ টিউমার ছড়িয়ে যাওয়াকে বলা হয় মেটাস্টেসিস। দেন আমাদের কিছু ভাইরাস আছে, ওরা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করে, যেমন পেপিলোমা ভাইরাস। তো শুধু এই পেপিলোমা ভাইরাস না, আরো কিছু ভাইরাস আছে, যেমন আমাদের হ্যাপাটাইটিস বি ভাইরাস, এটা লিভার ক্যান্সার তৈরি করে। তারপরে মানুষের জরায়ু ক্যান্সার আছে, তারপরে মানুষের এরকম অনেক অনেক ভাইরাস আছে যারা হচ্ছে আমাদের যে ক্যান্সার তৈরি করতে পারে। তো এখানে খালি একটা ভাইরাসের নাম দিচ্ছে। বা তোমরা যারা চতুর্থ অধ্যায় খুলবা, চতুর্থ অধ্যায় আমাদের অণুজীব অধ্যায়, ওখানে দেখবে ভাইরাস দ্বারা আমাদের অনেকগুলা আমাদের ক্যান্সার আছে। আচ্ছা, দেন আসো, আমাদের এই পেপিলোমা ভাইরাসের দুইটা জিন আছে, একটা B6 আর B7। এই দুইটা জিন মূলত আমাদের ক্যান্সার সৃষ্টি করে, এটা রাখবা। আচ্ছা, দেন আসো নেক্সট, আমাদের কোষের মৃত্যু। তো আমাদের কোষ প্রতিদিন হচ্ছে অনেক কোষ তৈরি হয়, আবার কোষ মারাও যায়। তো কোষ মারা যায় দুইভাবে মারা যেতে পারে, কয়ভাবে? দুইভাবে। একটাকে আমরা বলি হচ্ছে নেক্রোসিস, আর একটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। এবং এই দুইটা ক নাম্বার এবং এমসিকিউতে প্রচুর আসে, নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস।
তো নেক্রোসিস শব্দটা যদি তুমি একটু দেখো, নেক্রো শব্দটা শুনলে কেমন নেকড়ে নেকড়ে একটা ভাব আসে। নেকড়ে প্রাণীটা সবাই চিনো, এটা অবশ্যই একটা বিষাক্ত প্রাণী বা একটা জঙ্গলি প্রাণী, তার মানে এটা ক্ষতিকারক। তো নেক্রোসিস মানে বোঝায় যদি কখনো কোনো কোষ পুষ্টির অভাবে, খাবারের অভাবে অথবা কোনো বিষাক্ত দ্রবের কারণে মারা যায়, তখন তাকে আমরা বলি নেক্রোসিস। তারপর নেক্রোসিস এটা খারাপ। এবার আসো অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস এটা ভালো। একটা কোষ জেনেটিক্যালি ভাবে যদি মারা যায়, জেনেটিক্যালি মৃত্যু, পাশে স্টার দাও। দেখো একটা মানুষ জন্মগ্রহণ করছে, তাহলে একসময় মারা যাবে, এটা নিশ্চিত। জন্মিলে মরিতে হবে, তাই না? অমরকে কথা হবে। তো অ্যাপোপ্টোসিস কোষ জন্মগ্রহণ করছে, তাহলে মৃত্যু হবেই একসময় জেনেটিক্যালি, যেটা হচ্ছে নির্ধারিত আছে। এই জেনেটিক্যালি যে মৃত্যু, এটাকে বলে অ্যাপোপ্টোসিস। আর যদি তুমি ওরে মেরে ফেলছো, এই ধরো আমি এই ব্যাট দিয়ে আমাকে আঘাত করলাম, দুই একটা কোষ কিন্তু মারা গেছে, এটাই হচ্ছে আমাদের নেক্রোসিস। আচ্ছা দেন আসো এখানে পরবর্তীতে যেটা হয় যে আমাদের যখন ভ্রূণ অবস্থা ছিলাম, তখন আমাদের হাতের আঙ্গুলগুলা একটা টিস্যুর মাধ্যমে লাগানো থাকে, বাট পরবর্তীতে ওই টিস্যুগুলো হচ্ছে পৃথক হয়ে যায়, এগুলো লাগবে না। দেন আসো আমাদের প্রতিদিন যে লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয়, এর বেশিরভাগ কোষগুলো কোথাকার কোষ জানো? রক্ত কোষ আর অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং এর কোষ। মানে প্রতিদিন আমাদের যে বেশিরভাগ কোষগুলো মারা যায়, বেশিরভাগ কোষগুলো হচ্ছে রক্ত কোষ। আমরা জানি লোহিত রক্তকণিকা 120 দিন পরে মারা যায়, অনুচক্রিয়া প্রায় 9 দিনের মতো বাঁচে, তার মানে আবার তৈরি হয়। তার মানে বেশিরভাগ আমাদের কোন কোষগুলো প্রতিদিন মারা যায়? রক্ত কোষ। আরেকটা হচ্ছে অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং। অন্ত্র মানে কি? ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, বা তোমরা নারী বুড়ি যারা নারী বুড়ি বলতে যা বুঝো, ওই নারী বুড়ির যে আবরণগুলো আছে না, আবরণ কোষগুলো, এপিথেলিয়াম মানে বলতে আবরণ, ওখানকার কোষগুলো। দেন আমাদের লাস্ট পড়া, মানে আমাদের এই ক্লাসের লাস্ট পড়া, সেটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। কি ইন্ডেক্স? মাইটোটিক ইন্ডেক্স। আমরা এটা দিয়ে হচ্ছে আমাদের এই ক্লাসটা কমপ্লিট করতেছি। মাইটোটিক ইন্ডেক্স কাকে বলে? দেখো তোমার দেহের মধ্যে কতগুলো কোষ আছে, আর ওই কোষগুলোর মধ্যে কতগুলো কোষ এখন বিভাজন করতেছে, এই দুইটার অনুপাতকে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। মানে ধরো তোমার দেহের মধ্যে কোষ আছে 100টা, এর মধ্যে কোষ বিভাজন করতেছে 60টা কোষ। কয়টা কোষ? তাহলে দুইটার অনুপাত কত হবে? 6/10 বা 6:10, বা পার্সেন্টেজ করলে আসবে কত? 6%। কত পার্সেন্ট? সরি 60%। কত পার্সেন্ট? 60%। এই যে 60%, এটার নাম হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। যদি এটা পার্সেন্টেজ হিসাব করা হয় না, দশমিক হিসাব করা হয়, তার মানে 0.6 আসবে আর কি, সহজ কথা। তো মাইটোটিক ইন্ডেক্স মানে বোঝা হচ্ছে তোমার কতগুলো কোষ বিভাজন করতেছে আর তোমার দেহে কোষ আছে কয়টা। তো এটাই বলছে যে মোট কোষ সংখ্যা এবং মাইটোটিসরত যে কোষ, ওই দুটার অনুপাতকে বলা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। বা আর সহজ কথায় ধরো পৃথিবীতে বা বাংলাদেশে ধরো বিয়ের বয়সী লোক আছে ধরো কতজন? ধরো 2 লক্ষ। এখন এর মধ্যে আজকে বিবাহ হইতেছে কয়জনের? 100 জনের। তাহলে এই 2 লক্ষ দিয়ে 100 জনের ভাগ করে দিবা, যেটা আছে এটাই হচ্ছে আমাদের মাইটোটিক ইন্ডেক্স। তো মাইটোটিক ইন্ডেক্স মানে কি? এই যে মোট কোষ সংখ্যা, আর উপরে হচ্ছে আমাদের মাইটোটিসরত কোষ সংখ্যা। মাইটোটিসরত কোষ সংখ্যাকে মোট কোষ সংখ্যা দ্বারা ভাগ করে দিবা। এখন আসলে চিকিৎসার ক্ষেত্রে এমআইটা দরকার, এটাকে সংক্ষেপে বলে এমআই, মাইটোটিক ইন্ডেক্স। এটা দ্বারা কি বোঝায়? যে যদি এমআই এর মান বড় হয়, এমআই এর মান যখন বড় হয়, তখন বোঝা যায় যে টিউমারটা দ্রুত বর্ধনশীল হইতেছে। দেখো ধরো একটা মাইটোটিক ইন্ডেক্স হচ্ছে 1 মানে কি বোঝায়? কোষ আছে ধরো 100টা, এর মধ্যে বিভাজন করতেছে 100টা, মানে 100টা কোষের মধ্যে 100টা কোষ এখন বিভাজন করতেছে। 100 দিয়ে 100 ভাগ করলে কত হয়? 1 হয় না? তার মানে যেটা বোঝা যাচ্ছে তোমার সবগুলো কোষ বিভাজন করতেছে। বাট নর্মালি কি সবগুলো কোষ বিভাজন করে? একটা দেশের মধ্যে যতগুলো মানুষ আছে সবাই কি আজকে মানে মানে যত একটা দেশের মধ্যে যত মহিলা আছে সবাই কি প্রেগনেন্ট? সবাই সন্তান জন্ম দেবে? তাহলে দেখা গেছে 1 বছরে একটা দেশের জনসংখ্যা কই চলে যাবে। তাই 100টা কোষের মধ্যে 100টা কোষ বিভাজন করা মানে কি? সবগুলো কোষ বিভাজন করতেছে, তার মানে এটা টিউমারের লক্ষণ বোঝাইতেছে, টিউমার বেশি বর্ধনশীল। আর যদি ধরো 100টা কোষের মধ্যে মাত্র একটা কোষ বিভাজন করতেছে, তখন মানটা খুব কম আসবে, 0.01 আসবে। তার মানে এই টিউমারটা খুব ধীরে ধীরে বৃদ্ধি পাইতেছে। তার মানে এমআই যখন বেশি বড় হয়, তখন টিউমার মানটা বড় আসবে, তার মানে বোঝাবে টিউমার দ্রুত বর্ধনশীল। কম আসলে টিউমার কম বর্ধনশীল বা ধীরে ধীরে বর্ধনশীল। দেন অ্যামাইটোসিস পড়ছি, মাইটোসিস পড়ছি, দুইটার মধ্যে পার্থক্য পড়া দিতে স্যার আপনার। এবার চলে আসুন আমরা নেক্সট ক্লাসে, মানে যেটা নিয়ে পড়বো সেটা তো বুঝতে পারতেছো, আমাদের লাস্ট টপিক মানে মায়োসিস কোষ বিভাজন, যেটা আরেক নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। সেটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ একটা চেষ্টা করবো 1 ক্লাসে শেষ করে দিতে, না 2 ক্লাস নেওয়ার দরকার নেই, মানে বড় ক্লাস হলে 1 ক্লাসে শেষ করে দিব। তাহলে ইনশাআল্লাহ আমাদের দেখা হচ্ছে আমাদের কোষ বিভাজনের 3য় বিভাজন মায়োসিস নিয়ে, সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের 4র্থ ক্লাসের জন্য। এই পর্যন্ত আমরা 3টা ক্লাস নিলাম এর দেন, ইনশাআল্লাহ 4th ক্লাসে আমরা চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সাথে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।